আজ থেকে ৯-১০ বছর আগে আমার মায়ের নাম্বারে একটা আননোন নাম্বার থেকে কল আসতো প্রায়ই। মা এমনিতেই বেশ খিটখিটে মেজাজের হলেও অপরিচিত কারোর সাথে কোনো কথা বলার সময় সুন্দর করে সালাম দিয়ে কথা শুরু করেন। বলে রাখা ভালো, আমার মায়ের কণ্ঠস্বর ছিল বয়সের তুলনায় বেমানান। মানে সেই বয়সও তার কণ্ঠস্বর শুনে কেউ আন্দাজি করতে পারতো না যে এই মহিলার স্কুল কলেজে পড়ুয়া ৩টি কন্যা সন্তান এবং একটা পুত্র সন্তান রয়েছে। আমাদের দুই বোনের ধারণা সে আননোন নাম্বারের মালিক মায়ের কণ্ঠ শুনে হয়তো নিয়ম করে কল দিতে শুরু করেছেন। মায়ের সাথে ব্যাপারটা নিয়ে খোলাখুলি আলোচনা করতে না পারলেও আমি আর বড় আপা সময় পেলেই এটা নিয়ে হাসাহাসি শুরু করে দিতাম। বড় আপা বলতো, শুন রেনু, বিয়ের আগে মাকে নিশ্চয়ই কেউ পছন্দ করতো, এই কাজটা সেই ব্যক্তিরই। বড় আপার কথা শুনে আমি চোখ মুখ কুঁচকে মুখ ঘুরিয়ে বলতাম, আমার কিন্তু তা মনে হয় না আপা, ওই লোক মায়ের কণ্ঠ শুনেই ঘায়েল হয়ে গেছে, পূর্ব পরিচিত কেউ না। আমাদের কথোপকথন শুনে শিলা অবুঝ দৃষ্টি নিয়ে আমাদের দিকে অসহায়ের মতো তাকিয়ে থাকতো। বুঝতো না তো কিছু, বয়স ছিল মাত্র ৭ কি ৮ বছর। একদিন বিকেলে ব্যালকনিতে বসে আপা আমার চুলে তেল লাগিয়ে দিয়েছিল, এমন সময় মায়ের মোবাইলের রিংটোনটা বেজে উঠলে আমি আর বড় আপা একজন আরেকজনের দিকে তাকিয়ে ঠোঁটে চেপে হাসতে লাগলাম। ব্যালকনি থেকে শুনতে পাচ্ছি মা পরপর ২ বার সালাম দিয়ে জিজ্ঞেস করছেন, কে বলছেন? হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে কোনো প্রতিউত্তর না আসায় একসময় মা ফোনের লাইন ডিসকানেক্ট করে দেন। মায়ের সাথে এ নিয়ে সরাসরি কথা বলতে গেলে মা ভুরু কুচকে বললেন, কে কল দেয় না দেয় এ নিয়ে আমাদের এত ঘাটাঘাটি করার দরকার কি? যখন নিজের প্রয়োজন হবে ঠিক তখন কথা বলবে। মায়ের এই যুক্তি আমাদের অপুষ্টিকর মস্তিষ্কে বোধগম্য হলো না। বিপরীতে যদি বলতাম, রিসিভ করো কেন তাহলে, এজন্যই তো পেয়ে বসেছে, কিছুদিন রিসিভ না করে দেখো, পরে আর কল দিবে না। মা তখন ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে উঠলেন, তোকে এত মাতব্বারি করতে কে বলেছে? দরকারি কলও তো হতে পারে, যা গিয়ে পড়তে বস। মায়ের হুমকি দুমকি শুনে আমরা কেউ আর কথা বাড়ানোর সাহস পেলাম না। সে সময় কোলগেট খুব একটা সস্তা ছিল না, ভালোই ছিল বলা যায়। আমাদের মাথায় ঢুকতো না প্রতিদিন এত এত টাকা খরচ করে কে এমন পাগলামি করছে। সেদিন রাতে বাবা বাড়ি ফেরার পর খাবার টেবিলে আমি কৌশলে এ প্রসঙ্গ টেনে আনলাম। তারপর ইনিয়ে বিনিয়ে বাবার কাছে নালিশ জানালাম, জানো বাবা, মাকে না একটা নাম্বার থেকে খুব বিরক্ত করছে ইদানিং। কল দেয় কিন্তু রিসিভ করলে কথা বলে না। আমার কথা শুনে বাবার কোনো রূপ ভ্রুক্ষেপ হলো না। আমার মনে হয়নি হয়েছে। বাবা অলস ভঙ্গিতে ভাতের প্লেটে কচি লাউয়ের তরকারি দিয়ে ভাত মাখিয়ে খাচ্ছেন। আমার সাথে সাথে বড় আপাও তাল মেলালো। হ্যাঁ বাবা, রেনু ঠিকই বলেছে, একটা মানুষ এতদিন ধরে কল করে যাচ্ছে অথচ রিসিভ করলে কথা বলে না, কি অদ্ভুত না? বাবা আমাদের দিকে একবার মুখ তুলে তাকিয়ে আবার ভাতের প্লেটে মনোযোগ দিলেন। তারপর ঠান্ডা গলায় বললেন, অদ্ভুত কেন হবে, নেটওয়ার্কের সমস্যা তো হতেই পারে। মায়ের যুক্তির মতো বাবার যুক্তি শুনেও আমি আর বড় আপা একই রকম ভাবে আশাহত হই। তারপর এভাবে কিছুদিন যাওয়ার পর ধীরে ধীরে এই আননোন নাম্বারের বিষয়টা আমাদের অতিরিক্ত কৌতূহলও দমে যায়। আজ বিকেলে ব্যালকনিতে বসে চা খাওয়ার সময় হঠাৎ করে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। কিন্তু কি দেখে যেন মনে পড়লো তা বলতে পারি না। ও হ্যাঁ, মনে পড়েছে। দূরের এক বিল্ডিংয়ে দেখতে পাচ্ছি মধ্যবয়সী এক মহিলা ছাদে দাঁড়িয়ে গাছে পানি দিতে দিতে হেসে হেসে কার সাথে যেন ফোনে কথা বলছে। তারপরই চলে গেছিলাম পুরনো দিনের স্মৃতিচরণে। আজকাল অতীতের কিছু কিছু স্মৃতি খুব তাড়া করে বেড়াচ্ছে, কিছু স্মৃতি সুখের আর কষ্টের। সকাল থেকে শরীরের মেজমেজ করছিল, তাপমাত্রায় ওঠানামা করছিল। একটু পর পর জ্বরের সময় আমার এমন হয়, কারণে অকারণে অনেক তুচ্ছ বিষয় নিয়ে ভাবতে ভাবতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারি। চা শেষ করে খালি চায়ের কাপটা হাতে নিয়ে রুমে এসেই বড় আপাকে কল করলাম। হ্যালো বড় আপা। হ্যাঁ বল, কেমন আছিস? ভালো, তোমরা কেমন আছো? ভালো। শাহেদের সাথে ঝামেলা মিটেছে তোর? আমার হাসিমাখা মুখটা নিমিষেই যেন মিলিয়ে গেল। না, তাকে তো আজকাল পাওয়াই যাচ্ছে না। ওপাশ থেকে বড় আপা ঠান্ডা গলায় বুঝাতে শুরু করলো, অভিমান পুষে রাখিস না রেনো, এক সময় গিয়ে এটা বড় আকার ধারণ করবে, তখন দেখবি চাইলেও আর আপোষ করতে পারছিস না। আমার কণ্ঠে অভিযোগের সুর ভেসে উঠল। কি করে মিটিয়ে নেবো বলো তো? রাত করে বাড়ি ফেরে খেয়ে দিয়ে হয় ল্যাপটপে নিয়ে বসে, নয়তো শুয়ে পড়বে। এসবের মাঝে আমাকে দেওয়ার মতো সময় তার কোথায় আছে? ভালো আছে তো, খুব ভালো আছে সে, নিজের মতো করে থাকছে, চলছে। তোরা কোথাও গিয়ে ঘুরে আয় না একদিন, সম্ভব হলে আমাদের এখানে চলে আয়, সময় ভালো কাটবে, তোদের ভালো লাগবে। আরো কিছু বলতে নিচ্ছিলাম বড় আপা কি, কিন্তু থেমে গেলাম। শুধু বললাম, দেখি, জানাবো তোকে।
শাহেদের সাথে আমার সংসার জীবন 4 বছরের। আমাদের 3 বছরের মেয়ে আরিশা যখন আমার পেটে ছিল তখন থেকে শাহেদের সাথে একটু একটু করে দূরত্ব বাড়তে শুরু করে। তখন সে জব সুইচ করেছিল বলে কাজের প্রেশার আর ব্যস্ততা ছিল বেশ। ওই অবস্থায় আমাকে ওর যতটুকু সময় দেওয়ার দরকার ছিল ততটুকু দিতে পারতো না। দূরত্বের সূত্রপাত এখান থেকেই। অন্য সময় হলে হয়তো আমি মানিয়ে নিতে পারতাম সহজেই, কিন্তু সেই সময়টা ছিল একেবারেই ভিন্ন। তবে সে দূরত্ব আমাদের ঘুচে গিয়েছিল আরিশার জন্মের পরই। আবার নিজেদের মতো করে ভালো থাকতে শুরু করেছিলাম আমরা। পুরো অভিমান অভিযোগগুলো ভুলে গিয়েছিলাম। এই সুখের সময়টা খুব বেশি দিন স্থায়ী হলো না। গত 3 মাস ধরে শাহেদ সংসারে মনোযোগ দিচ্ছে না। মনে হচ্ছে আমার প্রতি তার সকল দায়িত্ব কর্তব্য থেকে সে হাত গুটিয়ে নিয়েছে। এমন নয় যে সে অন্য কোথাও ঝুঁকে গেছে। কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটেনি, এ আমি নিশ্চিত। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে জানি না। শুধু জানি শাহেদকে আমি আগের মতো করে একদমই পাচ্ছি না। ছোট্ট ভাই রাতুলের কাছ থেকে মাকে কিছুদিনের জন্য আমার কাছে নিয়ে এসেছি। মা আসতে চাচ্ছিলেন না, কিন্তু আমি এত জোরাজুরি করায় আর মানা করতে পারলেন না। কেন যে মনে হচ্ছিল মাকে আমার কাছে এনে রাখলে আমি অনেকটা স্বস্তি পাবো, অনেকের জন্য হয়তো মুক্তি পাবো অকারণ দুশ্চিন্তা থেকে। দুপুরের রান্নার আয়োজন করছিলাম, এরই মধ্যে মা এসে আমার পাশে দাঁড়ালেন। কি রান্না করতে হবে আজ? ইলিশ মাছের টুকরোগুলোকে মশলা মাখায়ে প্রতি উত্তর করলাম। ইলিশ মাছ ভাজা, লাউ শাক দিয়ে শিং মাছের তরকারি, আর তোমার পছন্দের শুটকি ভুনা। মা শাড়ির আঁচলটা টেনে কোমরে গুঁজলেন, তারপর আমাকে হাতে হাতে সাহায্য করে দিতে নিলে আমি বাধা দিতে চাইলাম, কিন্তু মা আমার কথার কর্ণপাত করলেন না। বললেন, মামি একসাথে মিলে গল্প করতে করতে রান্না করলে রান্নার টেস্টই অন্যরকম হবে। আমি মুচকি হাসলাম। খানিক বাদে মা কথা প্রসঙ্গ বলতে লাগলেন, শাহেদ বাড়ি ফেরার আগে একটু ফিটফাট হয়ে থাকতে পারিস না রেনু? আর ওকে খাবার বেড়ে দিয়ে তুই চলে যাস কেন? সামনে এসে থাকবি, পারলে একসাথে খেতে বসবি। ও এত রাগ করে ও এত রাত করে ফেরে যে আমার খিদে পেয়ে যায়। তুমি তো জানো আমি খিদে পেটে বেশিক্ষণ থাকতে পারি না। বেশ তো, খিদে পেটে অল্প করে খেয়ে নিবি, তারপর ও আসার পর আবার ওর সাথে খেতে বসবি। আমি কিছু বলার আগেই মায়ের ফোন বেজে উঠলো। আমি গিয়ে ডাইনিং টেবিলের উপর থেকে মোবাইলটা তুলে নিলাম। ফোনের স্ক্রিনে আননোন নাম্বার দেখে মায়ের কাছে নিয়ে গেলাম। মা কথা শেষ করে আমার দিকে তাকিয়ে বললেন, রং নাম্বার ছিল। সাথে সাথে আমি কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করে বসলাম, আচ্ছা মা, তোমাকে এখনো ওই আননোন নাম্বারটা থেকেই কল দেয়? মা ঠোঁটের করে মিষ্টি হাসি চেপে রেখে লাজুক ভঙ্গিতে উত্তর দিলেন, এখন তো আর তোর বাবা নেই, কে কল দিবে বল? বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেলাম আমি। কৌতূহল যেন আরো বেড়ে গেল। মানে, ওই নাম্বারটা থেকে বাবা কল করতেন প্রতিদিন? হুম। সারাক্ষণ তো আমার খিটখিট মেজাজের কণ্ঠ শুনে অভ্যস্ত ছিলেন, তাই অপরিচিত নাম্বার থেকে কল আসলে আমি নরম গলায় সালাম দিয়ে কথা বলতাম। এটা তার খুব পছন্দের ছিল। শুধু ওই কণ্ঠস্বর আমার সালামটা শোনার জন্যই ওই ছেলে মানুষটা করতেন। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। বাবাকে আমরা সব সময় কাঠখুট্টা রূপেই দেখে এসেছি, তবেও বটে। আর এই মানুষটা কিনা, বাবা মায়ের যুগটাই আসলে অন্যরকম ছিল। বনিতা ও অবহেলার কোনো প্রশ্রয় থাকতো না সম্পর্কের মধ্যে। আর এখন এক বিছানায় থেকেও সাথের মানুষটার অস্তিত্ব অনুভব করা যায় না। মা হয়তো বরাবরের মতো এবারও আমার মনের কথাগুলো ধরে ফেলেছেন। বললেন, সম্পর্ক কখনো বদলায় না রেনু, শুধু মন মানসিকতা আর গুরুত্বটা বদলে যায়। সময়টা এখন এমন পর্যায়ে এসে ঠেকেছে যে আমরা কেবল নিজের টুকুই ষোলো আনা বুঝি। সাথের মানুষের মনের খবর রাখা যে নিজের মন ভালো রাখার প্রয়োজনীয়তাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গুরুত্ব কে না চায় বলো? তুই যেমন চাইবি শাহেদ তোকে আগের মতো সময় দিক, ঠিক তেমনিও শাহেদ তো চাইতে পারে বাড়ি ফেরার পর তোর পুরোটা সময় তাকে ঘিরে কাটুক। এটা কি খুব অন্যায় হয়ে যাবে? শাহেদ অফিস থেকে ফেরার পর খাবারের টেবিলে তোর সারাদিনের জমানো কথার ঝুড়ি নিয়ে বসে পড়িস তো একবার, দেখিস সে তোকে ফিরিয়ে দেয় কিনা। মায়ের কথা শুনে এক মুহূর্তের জন্য আমার মনে হলো, ঠিকই তো, আমি নিজেও তো কেমন যেন উদাসীন হয়ে গেছি শাহেদের ব্যাপারে। কিন্তু কেন? এমন তো হবার কথা ছিল না। আচ্ছা, নতুন করে কি তবে শুরু করে দেখি সম্পর্কের টান অনুভব করা যায় কিনা, বা গুরুত্ব ফিরে আসে কিনা। 7 দিন পর। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন? ফোনের ওপাশ থেকে এখনো কেউ কিছু বলছে না দেখে আমি এবার মুখ খুললাম। শাহেদ, কি ধরনের ছেলে মানুষ এগুলো? একটা দীর্ঘশ্বাস নিয়ে শাহেদ বলল, আমার শ্বশুর মশাই ধরনের ছেলে মানুষই। কিন্তু ধরে ফেললে কি করে? ট্রু কলার বলে একটা অ্যাপ আছে, তা হয়তো তুমি ভুলে গেছো। তাহলে প্রথমে এমন অপরিচিতর মতো সালাম দিলে কেন? মন চাইলো তাই। এখন কি ফিরছো? যত তাড়াতাড়ি সম্ভব। বাহ, হঠাৎ এত চেঞ্জ। গুরুত্ব যতটুকু পাচ্ছি তার দ্বিগুণ ফিরিয়ে দিতে চাচ্ছি। মাঝখানে কি যে হয়েছিল আমার, ছাড়ো তো সেসব কথা। এখন তো ভালো আছি, বেশ আছি। নুসরাত জাহান এনি।